প্লিজ আপনি আমার কাছে আসবেন না। আমি আপনাকে স্বামী হিসেবে মানি না। তুমি স্বামী না মানলেও চলবে, তোমার আপাতত দেহটা পেলেই চলবে। কথাগুলো ধারালো কাঁচের মতো স্নেহার বুকে এসে বিঁধল। সে যা আশঙ্কা করেছিল লোকটা তার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর, অনেক বেশি নির্মম। আরিয়ান চৌধুরীর সুন্দর চেহারার আড়ালে যে এমন এক কুৎসিত বর্বর সত্তা লুকিয়ে আছে, এটা সে দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেনি। ঘৃণায়, আতঙ্কে আর অপমানে তার শরীর রি রি করে উঠল। সে চৌধুরী মেনশনের সুবিশাল বিলাসবহুল শোবার ঘরের এক কোণে দেয়ালের সাথে মিশে দাঁড়িয়েছিল। পরনে কয়েক লক্ষ টাকার বিয়ের লেহেঙ্গা, সর্বাঙ্গে হীরা মুক্তার গয়না, কিন্তু তার মুখটা ছিল ভয়ে ফ্যাকাশে, কাগজের মতো সাদা। আর তার সামনে মাত্র কয়েক হাত দূরে দাঁড়িয়ে থাকা লোকটা ছিল তার আজকের রাতের নিয়তি। আপনি একটা জানোয়ার, একটা অসভ্য বর্বর পুরুষ। হতে পারে, কিন্তু আজ রাত থেকে এই জানোয়ারটাই তোমার ভাগ্য। এই পশুটার সাথেই তোমাকে প্রতিটা রাত কাটাতে হবে, মিসেস স্নেহা আরিয়ান চৌধুরী। মিসেস নেহা আরিয়ান চৌধুরী নিজের নামের সাথে এই লোকটার নাম জুড়ে দেওয়াটা তার কাছে পৃথিবীর সবচেয়ে বড় অপমান বলে মনে হলো। আরিয়ানের প্রতিটি পদক্ষেপের সাথে স্নেহা আরো বেশি করে দেয়ালের সাথে পিষে যাওয়ার চেষ্টা করছিল। এই মুহূর্তে তার কেবলই মনে পড়ছিল আজকের দিনের ঘটনাগুলো, যা তাকে ওই দুঃস্বপ্নের দোরগোড়ায় এনে দাঁড় করিয়েছে। কিছুক্ষণ আগের স্মৃতি, আলো ঝলমলে মঞ্চে কাজী সাহেব যখন তাকে কবুল বলতে বলেছিলেন, স্নেহার মনে হচ্ছিল কেউ যেন তার গলাটা দু হাতে চেপে ধরেছে। মা বলো কবুল। স্নেহা তাকিয়েছিল তার বাবার দিকে। জনাব ইকবাল রহমান, এক সময়কার সফল ব্যবসায়ী, আজ মাথা নিচু করে বসে আছেন। তার চোখে মুখে কেবলই অসহায়ত্ব আর অপরাধবোধ। স্নেহা জানে তার এই একটা শব্দের উপরে নির্ভর করছে তার পুরো পরিবারের ভবিষ্যৎ, তার বাবার সারা জীবনের সম্মান। চোখ বন্ধ করতে ভেসে উঠল আকাশের মুখটা। একটা তীব্র যন্ত্রণা তার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে দিল। ঠিক সেই মুহূর্তে সে তার পাশে অনুভব করেছিল আরিয়ানের শীতল উপস্থিতি। আর কত নাটক করবে, সবাই তাকিয়ে আছে। সেই শীতল কণ্ঠস্বর স্নেহার ঘোর ভাঙিয়ে দিয়েছিল। সে কাঁপা কাঁপা হাতে সই করেছিল নিকাহ নামায়। কবুল শব্দটা তার মুখ থেকে বের হয়নি, শুধু অস্পষ্ট একটা আওয়াজ হয়েছিল। সেই মুহূর্তে সে বিক্রি হয়ে গেছিল এই ক্ষমতাধর হৃদয়হীন মানুষটার কাছে। বর্তমান আরিয়ানের পারফিউমের তীব্র গন্ধ স্নেহার চিন্তায় ছেদ ঘটালো। সে বাস্তবে ফিরে এলো। আরিয়ান এখন তার থেকে মাত্র এক হাত দূরে দাঁড়িয়ে। কি ভাবছো? তোমার ওই আকাশের কথা, যার জন্য তুমি আমার স্ত্রী হওয়ার পরেও পবিত্র নও? আকাশের নামটা আরিয়ানের মুখে শুনে স্নেহার রক্ত হিম হয়ে গেল। এই লোকটা সব জানে, জেনে বুঝেই তাকে এই নরকে টেনে এনেছে। ওর নাম আপনার এই নোংরা মুখে আনবেন না। আপনি ওর পায়ের নখেরও যোগ্য না। স্নেহার এই স্পর্ধা দেখে আরিয়ান এবার অট্ট হাসিতে ফেটে পড়ল। সেই হাসিতে কোনো আনন্দ ছিল না, ছিল কেবলই হিংস্রতা আর বিদ্রুপ। বাহ, প্রেমিকের জন্য দেখছি অনেক দরদ, কিন্তু লাভ কি হলো? সে তো তোমাকে বাঁচাতে পারলো না আমার সামনে থেকে তোমাকে নিয়ে যেতে। যে পুরুষ নিজের ভালোবাসাকে রক্ষা করতে পারে না, সে আবার পুরুষ নাকি? কথাগুলো স্নেহার আত্মসম্মানে গিয়ে লাগলো। এটা সত্যি, আকাশ তাকে বাঁচাতে পারেনি, কিন্তু তার জন্য তো আকাশ দায়ী নয়। দায়ী এই শয়তানটা, যে টাকার গরমে পৃথিবীকে নিজের পায়ের নিচে রাখতে চায়। আপনি টাকার জোরে সবকিছু কিনতে পারেন, কিন্তু সম্মান আর ভালোবাসা নয়। ওটা পাওয়ার যোগ্যতা আপনার কোনোদিনও হবে না। আমি আপনাকে শুধু ঘৃণা করি, প্রচন্ড ঘৃণা করি। ঘৃণা? চমৎকার। ভালোবাসার চেয়ে ঘৃণা অনেক বেশি তীব্র, অনেক বেশি খাঁটি হয়। তোমার এই তীব্রতা আমার খুব পছন্দ, স্নেহা। আরিয়ানের স্পর্শে স্নেহার সর্বাঙ্গ ঘৃণায় কুঁকড়ে গেল। তার মনে হলো যেন হাজারটা কাকড়া বিছে একসাথে তার ত্বকে ফুল ফুটিয়েছে। সে নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য ছটফট করতে লাগলো, কিন্তু আরিয়ানের শক্তি ছিল অনেক বেশি। সে এক ঝটকায় স্নেহাকে নিজের বুকের কাছে টেনে আনলো। স্নেহার মাথাটা তার পাথরের মতো শক্ত বুকে আছড়ে পড়ল। আজ তোমাকে একটা শিক্ষা দেব। আমার জিনিস কিভাবে নিজের করে রাখতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। আর তুমি আমার সবচেয়ে দামি সম্পত্তি। আমি আপনার সম্পত্তি নই, আমি একজন মানুষ। ভুল। আজ থেকে তুমি শুধুই আমার। তোমার শরীর, তোমার মন,
তোমার নিঃশ্বাস সবকিছুর উপর শুধু আমার অধিকার। আর কেউ যদি এই অধিকারে ভাগ বসানোর চেষ্টা করে তাহলে তার পরিণতি খুব ভয়ঙ্কর হবে। এই বলে আরিয়ান তার মুখটা স্নেহার ঘাড়ে ডুবিয়ে দিল। স্নেহার মনে হলো কোনো বিষাক্ত সাপ যেন তাকে দংশন করেছে। তার সমস্ত শরীর অবশ হয়ে আসছিল। সে তার শেষ শক্তিটুকু দিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। আরিয়ান তার দুহাত পেছন দিকে নিয়ে এক হাতেই শক্ত করে চেপে ধরল। ছেড়ে দিন আমাকে, আল্লাহর দোহাই লাগে, আমার জীবনটা নষ্ট করবেন না। তোমার জীবন তো নষ্ট হওয়ার জন্যই আমার জীবনে এসেছে। আমি তোমাকে ভালোবাসায় জড়াবো না স্নেহা। আমি তোমাকে আমার ক্ষমতার আগুনে পোড়াবো, এমনভাবে পোড়াবো যাতে তোমার অতীতের সব স্মৃতি ছাই হয়ে যায়, যাতে তুমি ভুলে যাও আকাশ নামের কাউকে তুমি কোনোদিন চিনতে। আরিয়ানের প্রতিটা কথা ছিল অ্যাসিডের মতো, যা স্নেহার আত্মাকে পুড়িয়ে দিচ্ছিল। সে বুঝতে পারছিল এই লোকটার কাছে অনুনয় বিনয় করে কোনো লাভ নেই। এই লোকটা ভালোবাসার ভাষা বোঝে না, সে বুঝে শুধু ক্ষমতার ভাষা। তার চোখের সামনে তার সাজানো স্বপ্নের পৃথিবীটা দাউ দাউ করে জ্বলতে শুরু করলো। আর সেই আগুনের লেলিহান শিখায় সে দেখতে পেল এক পিশাচের উল্লাস, যার নাম আরিয়ান চৌধুরী। সে চোখ বন্ধ করে নিল, কারণ এরপর যা হতে চলেছে তা দেখার বা সহ্য করার মতো শক্তি তার আর অবশিষ্ট ছিল না। এই রাতটা ছিল তার জীবনের দীর্ঘতম এবং অন্ধকারতম রাত। দহনের শুরুটা হয়ে গেল। ভোরের আলো যখন বিশাল কাচের জানালা ভেদ করে ঘরে প্রবেশ করলো, তখন স্নেহার ঘুম ভেঙে গেল। কয়েক মুহূর্তের জন্য সে বুঝতে পারল না সে কোথায় আছে। অচেনা ছাদ, অচেনা পরিবেশ, কিন্তু পরক্ষণেই গত রাতে দুঃস্বপ্নের মতো ঘটনাগুলো তার মাথায় আছড়ে পড়ল। আরিয়ানের এই হিংস্র স্পর্শ, অপমানজনক কথাগুলো মনে পড়তেই তার শরীর ঘৃণায় শিউরে উঠল। সে দেখল বিছানার অন্য পাশটা খালি, আরিয়ান ঘরে নেই। এই ভেবে একটা অজানা স্বস্তি তার বুকের ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস হয়ে বেরিয়ে এলো। এই প্রাসাদের প্রতিটা কোণায় এই লোকটার অস্তিত্ব মিশে আছে। কিছুক্ষণ পর দরজা হালকা টোকা পড়ল। স্নেহা কোনো উত্তর দেওয়ার আগেই দুজন পরিচাকের চারিকা ট্রেতে করে সকালের নাস্তা আর তার জন্য পোশাক নিয়ে ঘরে প্রবেশ করলো। তাদের চোখে মুখে ছিল ভয় আর সমীহ। ম্যাডাম, স্যার আপনার জন্য নাস্তা পাঠিয়েছেন আর তৈরি হওয়ার জন্য এই পোশাকটাও দিয়েছেন। স্নেহা তাকালো পোশাকটির দিকে। একটা সাধারণ সালোয়ার কামিজ, কিন্তু দেখে বোঝা যাচ্ছে অবিশ্বাস্য রকম দামি। সে কোনো কথা না বলে বাথরুমের দিকে এগিয়ে গেল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্ব দেখে সে নিজেই চমকে উঠল। চোখ দুটো কান্নায় ফুলে লাল হয়ে আছে, সারা মুখে ক্লান্তি আর আতঙ্কের ছাপ। গত রাতের পর সে যেন নিজেকেই চিনতে পারছিল না। এই মেয়েটা সেই প্রাণোচ্ছল স্নেহা নয়, এ যেন এক জীবন্ত লাশ। আমাকে এখান থেকে বের হতে হবে, যেভাবেই হোক। তৈরি হয়ে সে যখন বিশাল ডাইনিং হলে এলো, তখন দেখলো আরিয়ান সেখানে আগে থেকেই বসে আছে। তার পরনে নিখুঁত বিজনেস স্যুট, হাতে ট্যাবলেট। তাকে দেখে মনে হচ্ছিল গত রাতে কিছুই হয়নি। এমন শান্ত, এমন স্বাভাবিক। স্নেহা চুপচাপ একটা চেয়ারে বসতে আরিয়ান তার দিকে না তাকিয়ে কথা বলে উঠল। তোমার জন্য নতুন ফোন। সে স্নেহার দিকে একটা মডেলের আইফোন এগিয়ে দিল। এখানে শুধু একটাই নম্বর সেভ করা আছে, আমার। তোমার যখন যা প্রয়োজন হবে আমাকে ফোন করবে। বাইরের পৃথিবীর সাথে যোগাযোগের কোনো প্রয়োজন তোমার নেই। আর যদি প্রয়োজন হয় আমার বাবা মায়ের সাথেও কথা বলতে দিবেন না? আমি যখন চাইবো তখন আমি নিজেই তোমার বাবার সাথে কথা বলিয়ে দেব। আমার অনুমতি ছাড়া কোনো কিছু করার চেষ্টা করবে না স্নেহা, ফলাফল ভালো হবে না। আশা করি গত রাতের পর সেই বিষয়ে তোমার আর কোনো সন্দেহ নেই। স্নেহা চুপ করে গেল। এই লোকটার সাথে তর্ক করে লাভ নেই। সে নীরবে খাওয়ার অভিনয় করতে লাগলো। তার প্রতিটা মুহূর্ত পরক্ষণেই যেন চারপাশ অদৃশ্য দেয়াল তুলে দিয়েছে আরিয়ান। এই বাড়িটা একটা সোনার খাঁচা ছাড়া আর কিছুই নয়। আজ সন্ধ্যায় আমাদের একটা বিজনেস পার্টিতে যেতে হবে, তৈরি থেকো। সবাই আমার স্ত্রীকে দেখার জন্য অপেক্ষা করছে। আমার কোথাও যাওয়ার ইচ্ছে নেই। তোমার ইচ্ছের কোনো দাম নেই এই বাড়িতে, যে আমি বলবো তাই হবে। তুমি আমার স্ত্রী, আমার সম্মান। তোমাকে আমার পাশে হাসি মুখে দাঁড়াতে হবে। অভিনয়টা নিখুঁত হওয়া চাই। আর যদি তুমি তা না পারো তাহলে তোমার বাবার ব্যবসার কি অবস্থা হবে সেটা নিশ্চয়ই আর বুঝিয়ে বলতে হবে না। বাবার কথা শুনে স্নেহা
আবার হেরে গেল। তার সবচেয়ে দুর্বল জায়গাটা আরিয়ান জেনে গেছে এবং সেটার ব্যবহার করতে এক মুহূর্ত দেরি করছে না। সারাটা দিন স্নেহা প্রাসাদের মতো বাড়িতে একাকী ঘুরে বেড়ালো। লাইব্রেরিতে হাজার হাজার বই, কিন্তু একটা অক্ষরও তার মাথায় ঢুকছিল না। সুইমিং পুলের নীল জল তাকে ডাকছিল, কিন্তু তার মনে হচ্ছিল ওটা যেন অতল গভীর কোনো খাদ। বিকেলে পরিচারিকারা এসে তাকে সন্ধ্যার পার্টির জন্য তৈরি করতে শুরু করলো। দামি নীল রঙের শাড়ি, গলায় হীরের নেকলেস। নিজেকে তার আয়নার দিকে মনে হচ্ছিল এক সেজেগুজে থাকা পুতুল, যার কোনো প্রাণ নেই। পার্টিতে গিয়ে স্নেহা এক অন্য আরিয়ানকে দেখল। সবার সাথে হাসি মুখে কথা বলছে, আত্মবিশ্বাসের সাথে নিজের ব্যবসার কথা বলছে। সবাই তাকে সমীহ করছে, ভয় পাচ্ছে। আরিয়ান এবার তাকে স্নেহাকে পরিচয় করে দিচ্ছিল, আমার ভালোবাসা, আমার স্ত্রী বলে। স্নেহা তখন অভিনয় করে হাসতে গিয়ে গাল ব্যথা করছিল, কিন্তু সে বাধ্য ছিল, কারণ আরিয়ানের শক্ত হাতটা তার কোমর এমনভাবে ধরেছিল যা বাইরে থেকে দেখলে মনে হবে ভালোবাসার স্পর্শ, কিন্তু স্নেহা জানে ওটা ছিল এক শীতল সতর্ক বার্তা। পার্টি থেকে ফেরার পথে গাড়িতে আরিয়ান হঠাৎ স্নেহাকে জিজ্ঞেস করলো। তোমার মাথা ধরেছে? স্নেহা অবাক হয়ে তার দিকে তাকালো। পার্টিতে দু একবার সে কপালে হাত দিয়েছিল, এই লোকটা সেটাও খেয়াল করেছে। সামান্য। বাড়ি ফেরার পর স্নেহা অবাক হয়ে দেখল তাদের ঘরের পাশে রাখা টেবিলে এক কাপ গরম জেসমিন চা আর ব্যথানাশক ট্যাবলেট রাখা। পরিচারিকা জানালো স্যার পাঠিয়েছে। এই অপ্রত্যাশিত যত্নে স্নেহার মনটা আরো বিভ্রান্ত হয়ে গেল। যে লোকটা তাকে মানসিকভাবে ছিঁড়ে ছুঁড়ে ফেলছে, সে আবার তার শারীরিক কষ্টের এত খেয়াল রাখছে। এটা কি ভালোবাসা, নাকি নিজের দামি সম্পত্তির যত্ন নেয়া? রাতে আরিয়ান যখন ঘরে এলো, স্নেহা ভয়ে কুকড়ে বিছানায় একপাশে সরে গেল, কিন্তু আরিয়ান তার কাছে না এসে সোফায় গিয়ে বসলো। চাটা খেয়ে ওষুধ খেয়ে নিও। স্নেহা কোনো উত্তর দিল না। আমি জানি তুমি আমাকে ঘৃণা করো স্নেহা, তোমার এই ঘৃণাকে আমি উপভোগ করি, কিন্তু একটা কথা মনে রাখবে, তুমি অসুস্থ হলে আমার ভালো লাগে না, কারণ আমার জিনিসের কোনো ক্ষতি হোক তা আমি সহ্য করতে পারি না। আরিয়ানের এই কথায় স্নেহা তার প্রশ্নের উত্তর পেয়ে গেল। এটা যত্ন, তবে ভালোবাসার নয়, অধিকারের। সে রাতে আরিয়ান তাকে স্পর্শ করলো না, কিন্তু তার উপস্থিতিতে স্নেহার জন্য ছিল হাজারো স্পর্শের চেয়েও বেশি যন্ত্রণাদায়ক। স্নেহা ঘুমানোর ভান করে চোখ বন্ধ করে রইল। তার মনের ভেতর তখন একটাই চিন্তা, এই সোনার খাঁচা ভেঙে তাকে পালাতেই হবে। সে আকাশের কথা ভাবলো। আকাশ কি তাকে খুঁজছে? সে কি জানে তার স্নেহা কোন নরকের মধ্যে দিন কাটাচ্ছে? ভালোবাসার স্মৃতিগুলোই ছিল এই কারাগারে তার বেঁচে থাকার একমাত্র শক্তি। দিনগুলো একঘেয়ে আর শ্বাসরুদ্ধকর ভাবে কাটছিল। আরিয়ানে তৈরি করা রুটিন বাধা ছিল স্নেহার জীবন। সকালে একসাথে নাস্তা, দুপুরে নিঃসঙ্গতা, আর রাতে আরিয়ানের শীতল উপস্থিতি। আরিয়ান তার সাথে খুব বেশি কথা বলতো না, কিন্তু তার তীক্ষ্ণ দৃষ্টি সবসময় স্নেহার উপর থাকতো। স্নেহার মনে হতো সে যেন এক কাচের বাক্সে বন্দী, যার প্রতিটা নড়াচড়া বাইরে থেকে স্পষ্ট দেখা যায়। আকাশের সাথে যোগাযোগ করার জন্য সে ছটফট করছিল, কিন্তু কোনো পথই খুঁজে পাচ্ছিল না। তার নতুন ফোনে আরিয়ানের নম্বর ছাড়ার কিছু ছিল না, আর বাড়ির প্রতিটা কোণায় ছিল সিসিটিভি ক্যামেরা। একদিন দুপুরে লাইব্রেরিতে বসে থাকার সময় বাড়ির এক বৃদ্ধ পরিচারক হাশেম চাচা তার জন্য জুস নিয়ে এলেন। হাশেম চাচা এই বাড়িতে আরিয়ানের জন্মের আগে থেকেই আছেন। স্নেহাকে বিষণ্ণ বসে থাকতে দেখে তিনি সাহস করে কথা বললেন। ছোট ম্যাম, আপনার মুখটা সবসময় এমন মলিন থাকে কেন? না, কিছু না চাচা। আমি এই বাড়ির দেয়ালকেও চিনি। ছোট স্যারের মেজাজ আমি জানি। উনি বাইরে থেকে যেমন কঠিন, ভেতরটা তেমন নয়। আপনাকে উনি অনেক ভালোবাসেন। ভালোবাসা? এটা কি ভালোবাসা বলে? স্নেহা হাশেম চাচার সরলতার কোনো আশা খুঁজে পেল না, কিন্তু কয়েকদিন পর ঘটল এক অপ্রত্যাশিত ঘটনা। গভীর রাতে যখন আরিয়ান ব্যবসার কাজে বিদেশে ছিল, স্নেহা ঘুম ভেঙে পানি খেতে উঠেছিল। হঠাৎ তার চোখে পড়ল আরিয়ানের ডেস্কের ড্রয়ারটার দিকে, যেটা সামান্য খোলা। কৌতূহলবশত সে ড্রয়ারটা খুলতেই ভেতরে একটা পুরনো ভাঙা স্ক্রিনের ফোন দেখতে পেল। এটা তার ফোন, যেটা সে ভেবেছিল আরিয়ান প্রথম দিনই ভেঙে ফেলেছিল। তাহলে কি এটা অন্য কোনো ফোন ছিল, নাকি আরিয়ান এটা রেখে দিয়েছে? স্নেহার বুকটা উত্তেজনা ধরফর করতে লাগলো। সে কাঁপা কাঁপা হাতে ফোনটা অন করলো। ভাগ্যক্রমে ফোনে চার্জ ছিল। সে দ্রুত সিম কার্ডটা খুলে তার নতুন আইফোনে লাগালো। নেটওয়ার্ক আসতেই একটার পর একটা মেসেজ ঢুকতে শুরু করলো।
তার মধ্যে আকাশের পাঠানো অসংখ্য মেসেজ আর মিসড কল। স্নেহা, তুমি কোথায়? কি হয়েছে তোমার? তোমার বাবা কিছু বলছেন না কেন? আমি আমি তোমাকে ছাড়া বাঁচবো না। প্লিজ প্লিজ একবার যোগাযোগ করো। মেসেজগুলো পড়ে স্নেহার চোখে পানি চলে এলো। আকাশ তাকে ভোলেনি, সে তাকে খুঁজছে। এই অনুভূতিটা তাকে নতুন করে বাঁচার শক্তি দিল। সে কাঁপা কাঁপা আঙ্গুলে আকাশকে মেসেজ লিখলো। আকাশ, আমি বেঁচে আছি, কিন্তু খুব বিপদে আছি। আমাকে এখান থেকে নিয়ে যাও। মেসেজ পাঠিয়ে সে সিমটা খুলে আবার পুরনো ফোনে রেখে দিল এবং ফোনটা লুকিয়ে ফেললো তার ওয়ার্ড্রপের ভেতরে কাপড়ের স্তূপের নিচে। পরদিন সকাল থেকে সে আকাশের উত্তরের জন্য অপেক্ষা করতে লাগলো। আরিয়ানের অনুপস্থিতিতে বাড়ির পরিবেশটা একটু হালকা ছিল, যা স্নেহাকে কিছুটা স্বস্তি দিচ্ছিল। দুপুরে তার ফোনে একটা অজানা নম্বর থেকে মেসেজ এলো। আমি আকাশ, এটা আমার নতুন নাম্বার। আজ রাত 12টায় ফোন করব, তৈরি থেকো। স্নেহা উত্তেজনায় ভয়ে প্রায় কাঁপছিল। সে কি পারবে আরিয়ানের চোখ এড়িয়ে কথা বলতে? রাত 12টা বাজার জন্য সে প্রতিটা সেকেন্ড গুনতে লাগলো। ঠিক সময় ফোনটা ভাইব্রেট করে উঠল। স্নেহা বারান্দার সবচেয়ে অন্ধকার কোণায় গিয়ে ফোনটা ধরলো। হ্যালো আকাশ। স্নেহা, আমার সোনা, অবশেষে অবশেষে তোমার গলাটা তো শুনলাম। তুমি তুমি ঠিক আছো তো? ওই লোকটা তোমার কোনো ক্ষতি করেনি তো? বলো বলো প্লিজ। আমি ভালো নেই আকাশ। আমি এক মুহূর্ত এখানে থাকতে চাই না। তুমি আমাকে এখান থেকে নিয়ে যাবে বলেছিলে। কবে আসবে তুমি? আমি সব ব্যবস্থা করছি সোনা, কিন্তু আরিয়ান চৌধুরী খুব ক্ষমতাশালী লোক। তার বিরুদ্ধে যাওয়া সহজ নয়। আমাকে একটু সময় দিতে হবে। আচ্ছা আচ্ছা, তুমি এখন কোথায় আছো? বাড়িটা কেমন? সিকিউরিটি কেমন? প্লিজ বলো। আকাশের কণ্ঠে ভালোবাসার চেয়ে বেশি ছিল কৌতূহল। সে বাড়ি, আরিয়ানের ব্যবসা, সম্পত্তি নিয়ে অনেকগুলো প্রশ্ন করলো। স্নেহা ভালোবাসার আবেগে অন্ধে ছিল, তাই সে এই বিষয়গুলো তেমনভাবে খেয়াল করলো না। সে আকাশকে সব খুলে বলল। চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি তোমাকে উদ্ধার করার জন্য প্ল্যান করছি। তুমি খুব সাবধানে থেকো। আর হ্যাঁ, তোমার স্বামী তোমাকে কি কি দিয়েছে? কোনো দামি গয়না বা টাকা? যা পারো সাথে করে নিয়ে আসার চেষ্টা করবে। হ্যাঁ, আমাদের নতুন জীবন শুরু করতে ওগুলো কাজে লাগবে। হ্যাঁ, বুঝেছো? হ্যাঁ, কাজে লাগবে। হ্যাঁ। এই কথাটা স্নেহার কানে একটু খট করে লাগলো, কিন্তু সে ভাবলো হয়তো আকাশ তাদের ভবিষ্যতের কথা ভেবেই বলছে। সে কিছু বলতে যাওয়ার আগেই ঘরের দরজা খোলার শব্দ হলো। আরিয়ান ফিরে এসেছে নির্ধারিত সময়ের একদিন আগে। আকাশ, আমাকে এখন রাখতে হবে। ও চলে এসেছে। স্নেহা দ্রুত ফোনটা কেটে দিয়ে ঘরে ঢুকে পড়ল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আরিয়ান দরজায় দাঁড়িয়েছিল, তার হাতে একটা ট্যাবলেট, যেটা স্ক্রিনে জলজল করছিল একটা লাইভ অডিও রেকর্ডিং এর গ্রাফ। আরিয়ানের মুখটা ছিল বরফের মতো ঠান্ডা আর চোখ দুটো ছিল আগুনের মতো লাল। স্বাগতম জানাবে না আমাকে, প্রিয়তমা স্ত্রী? কার সাথে এত রাতে ফিসফিস করে কথা বলছিলে? তোমার আকাশের সাথে? স্নেহার পায়ের নিচে মাটি সরে গেল, তার সারা শরীর বেয়ে ঠান্ডা ঘাম নামতে শুরু করলো। সে বুঝতে পারলো এ বাড়িতে কোনো কিছুই আরিয়ানের নজরে এড়ায় না। তার প্রতিটা কথা, প্রতিটি নিঃশ্বাস রেকর্ড করা হয়েছে। আমি তোমাকে সুযোগ দিয়েছিলাম স্নেহা, অতীত ভুলে আমার স্ত্রী হয়ে থাকার একটা সুযোগ, কিন্তু তুমি আমাকে ধোঁকা দিলে। আমার বাড়িতে আমারই বিছানায় শুয়ে তুমি অন্য পুরুষের সঙ্গে কথা বলো। আরিয়ান ফোনটা হাতে নিয়ে এমনভাবে চাপ দিল যে ওটা মট করে ভেঙে তার হাতে গুঁড়া হয়ে গেল। তারপর সে ভাঙা অংশগুলো মেঝেতে ছুঁড়ে ফেলল। এই ধোঁকার শাস্তি কি হতে পারে তোমার কোনো ধারণা আছে? স্নেহা ভয়ে যন্ত্রণায় চোখ বন্ধ করে ফেলল। সে জানতো এবার আরিয়ানের যে রূপ সে দেখতে চলেছে, তার কাছে প্রথম রাতের যন্ত্রণা কিছুই নয়। অতীতের ছায়া আজ তার বর্তমানকে এক ভয়ানক ঝড়ের মুখে। আরিয়ানের সে শান্ত কিন্তু ভয়ঙ্কর কণ্ঠস্বর শোনার পর স্নেহার মনে হলো তার হৃৎপিণ্ডটা কয়েক মুহূর্তের জন্য থেমে গেছে। ঘরের শীতল তাপমাত্রা যেন আরো 10 ডিগ্রি নেমে গেল। আরিয়ানের চোখ দুটো জ্বলছিল, কিন্তু তার মুখ ছিল অভিব্যক্তিহীন, যা তাকে আরো বেশি ভয়ঙ্কর করে তুলেছিল। স্নেহার বাহুতে তার আঙুলগুলো লোহার মতো চেপে বসেছিল। আমার লাগছে, ছেড়ে দিন। লাগছে? লাগারই তো কথা। বিশ্বাসঘাতকতার যন্ত্রণা এর চেয়ে অনেক বেশি স্নেহা। তুমি আমাকে সেই যন্ত্রণাটা দিয়েছ। স্নেহা কোনো উত্তর দিতে পারল না, তার মস্তিষ্ক অসাড় হয়ে গিয়েছিল। সে শুধু ভাবছিল এরপর কি হতে চলেছে, আরিয়ান তাকে কি শাস্তি দেবে। আরিয়ানের পরবর্তী পদক্ষেপে স্নেহার সমস্ত শরীর ভয়ে হিম হয়ে গেল। সে স্নেহাকে
প্রায় টেনে হিচড়ে ঘর থেকে বের করে নিয়ে চলল। এই বিশাল প্রাসাদের কোন দিকে তাকে নিয়ে যাওয়া হচ্ছে স্নেহা কিছুই বুঝতে পারছিল না। তার একটা লম্বা অন্ধকার করিডোর পেরিয়ে একটা ভারী কাঠের দরজার সামনে এসে থামল। আরিয়ান দরজাটা খুলতেই একটা স্বেচ্ছেতে ঠান্ডা বাতাস তাদের স্পর্শ করল। এটাই এখন থেকে তোমার ঘর? ঘরটা ছিল একদমই সাদামাটা। একটা ছোটখাটো একটা টেবিল আর একটা চেয়ার ছাড়া আর কিছুই নেই। কোনো জানালা নেই, কোনো আসবাবপত্র নেই, কোনো বিলাসিতা নেই। চৌধুরী মেনশনের অন্য ঘরগুলোর সাথে এর কোনো তুলনাই চলে না। এটা যেন প্রাসাদের ভেতরেই কোনো অন্ধকার জেলখানা। যতক্ষণ না পর্যন্ত তুমি বুঝতে পারছো যে তুমি কার, তোমার পরিচয় কি, ততক্ষণ তুমি এখানেই থাকবে। তোমার আকাশকে ফোন করার শখ আমি মিটিয়ে দিচ্ছি। আপনি এটা করতে পারেন না। আমাকে এখানে আটকে রাখবেন না। আমি সব পারি, আর তুমি খুব তাড়াতাড়ি সেটা বুঝতে পারবে। ভারী দরজাটা বন্ধ হয়ে যাওয়ার শব্দ হলো। বাইরে থেকে তালা লাগানোর আওয়াজ স্নেহার কানে বাজলো। সে দরজায় ধাক্কা দিতে লাগলো, চিৎকার করতে লাগলো, কিন্তু কোনো লাভ হলো না। ঘরটা ছিল সম্ভবত সানপ্রুফ। তার চিৎকার সেই ঘরের দেয়াল ভেদ করে বাইরে যাওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। প্রথম দিনটা স্নেহা জেদের বশে কাটিয়ে দিল। পরিচারিকা যখন খাবার নিয়ে এলো, সে প্লেট ছুঁড়ে ফেলে দিল। সে ঠিক করলো এই লোকটার কোনো দয়া সে গ্রহণ করবে না। কিন্তু সময় যত গড়াতে লাগলো, একাকিত্ব আর ভয় তাকে গ্রাস করতে শুরু করলো। চারপাশের নিস্তব্ধতা যেন তাকে জীবন্ত কবর দেওয়ার মতো অনুভূতি দিচ্ছিল। দ্বিতীয় দিনে সে কিছুই খেলো না। শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছিল, মাথা ঘুরছিল, কিন্তু তার জেদ কমেনি। সে শুধু আকাশের কথা ভাবার চেষ্টা করছিল। আকাশ তাকে নিশ্চয়ই খুঁজবে, এই কারাগার থেকে তাকে উদ্ধার করবে। এই একটাই আশা তাকে আঁকড়ে ধরেছিল। তৃতীয় দিন সকালে স্নেহার ঘুম ভাঙল প্রচণ্ড জ্বর আর অসহ্য মাথা ব্যথা নিয়ে। তার সারা শরীর যেন আগুনে পুড়ে যাচ্ছিল। সে বিছানা থেকে নামার চেষ্টা করতেই মাথা ঘুরে মেঝেতে পড়ে গেল। তার ঠোঁট শুকিয়ে কাঠ, গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। দুপুরে যখন পরিচারিকা খাবার নিয়ে এলো, সে স্নেহাকে মেঝেতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে ভয়ে চিৎকার করে উঠল। খবরটা আরিয়ানের কাছে পৌঁছাতে এক মুহূর্ত দেরি হলো না। সে তখন তার অফিসের জরুরি মিটিংয়ে ছিল। ম্যাডাম অজ্ঞান হয়ে গেছেন। এই একটা বাক্য শোনা মাত্রই আরিয়ানের পৃথিবী দুলে উঠল। তার সে শীতল হিসাবে ব্যবসায়ের মুখোশটা এক মুহূর্তে খসে পড়ল। সে মিটিংয়ের মাঝখানে ফাইলপত্র ছুঁড়ে ফেলে দৌড়ে বেরিয়ে গেল। গাড়ি চালাতে চালাতে তার হাত কাঁপছিল। তার মাথায় তখন একটাই চিন্তা করছিল, স্নেহার যদি কিছু হয়ে যায়। সে স্নেহাকে শাস্তি দিতে চেয়েছিল, তাকে নিজের বশে আনতে চেয়েছিল, কিন্তু তাকে শেষ করে দিতে চায়নি। বাড়িতে পৌঁছে আরিয়ান প্রায় ঝড়ের বেগে সে ঘরটার দিকে ছুটে গেল। স্নেহাকে বরফ শীতল মেঝেতে নিস্তেজভাবে পড়ে থাকতে দেখে তার বুকের ভেতরটা ধক করে উঠল। এক অজানা আতঙ্ক তাকে গ্রাস করল। তার মনে হলো সে তার সবচেয়ে মূল্যবান কিছু একটা হারাতে বসেছে। ডাক্তারকে ফোন করেছিস? সে এক ঝটকায় স্নেহাকে কোলে তুলে নিল। ফুলের মতো হালকা শরীরটা আগুনের মতো গরম। আরিয়ান তাকে নিয়ে দ্রুত তাদের শোবার ঘরের দিকে এগিয়ে গেল। স্নেহাকে নরম বিছানায় শুয়ে দিয়ে সে প্রায় পাগলের মতো আচরণ করতে শুরু করলো। বাড়ির সেরা ডাক্তার কয়েক মিনিটের মধ্যেই হাজির হলেন। মারাত্মক জ্বর, ডিহাইড্রেশন আর দুর্বলতার কারণে এমনটা হয়েছে। কয়েকদিন ধরে কি উনি কিছু খাননি? ডাক্তারের প্রশ্নটা আরিয়ানের বুকে ছুরির মতো বিঁধল। তার দেয়া শাস্তির কারণে স্নেহার এই অবস্থা। এক তীব্র অপরাধ বোধ তাকে ঘিরে ধরল। আমার স্ত্রী কতক্ষণে সুস্থ হবে? চিন্তা করবেন না, আমি ইনজেকশন আর স্যালাইন দিয়ে দিয়েছি। তবে ওনাকে যত্ন করতে হবে, কপালে নিয়মিত জলপট্টি দিতে হবে। ডাক্তার আর নার্সরা তাদের কাজ করছিল, কিন্তু আরিয়ান এক মুহূর্তের জন্য স্নেহার পাশ থেকে সরল না। সে নার্সকে সরিয়ে দিয়ে নিজেই ভেজা কাপড় দিয়ে স্নেহার কপাল মুছতে লাগলো। তার চোখে মুখে ছিল রাজ্যের উদ্বেগ আর ভয়। সেই কঠিন নির্মম আরিয়ান চৌধুরীকে এই মুহূর্তে দেখলে কেউ চিনতেই পারবে না। জ্বরের ঘোরে স্নেহা আবুল তাবল বকছিল। সে কখনো তার বাবাকে ডাকছিল, কখনো কাঁদছিল। আরিয়ান স্থির হয়ে তার পাশে বসে সব শুনছিল। মধ্যরাতে জ্বরের ঘোরে স্নেহার ঠোঁট দুটো নড়ে উঠল। আকাশ, আমাকে নিয়ে যাও। নামটা শোনার সাথে সাথে আরিয়ানের হাতটা থেমে গেল। তার মুখটা যা এতক্ষণ উদ্বেগে নরম হয়েছিল, মুহূর্তেই আবার কঠিন হয়ে গেল।
যে মেয়েটার জন্য সে এতটা অস্থির, সে কিনা এই অবস্থাতে অন্য পুরুষের নাম নিচ্ছে। এক তীব্র ঈর্ষার যন্ত্রণা তার ভেতরটা পুড়িয়ে দিচ্ছিল। তার মনে হচ্ছিল স্নেহার গলা টিপে ধরে, কিন্তু পরক্ষণে স্নেহার যন্ত্রণা কাতর মুখের দিকে তাকিয়ে তার রাগটা অসহায়ত্বে পরিণত হলো। তুমি শুধু আমার স্নেহা, শুধু আমার। আমি তোমাকে কিছুতেই হারাতে পারবো না, কিছুতেই না। আরিয়ান উঠে গিয়ে ব্যালকনিতে দাঁড়ালো। বাইরে ঝুম বৃষ্টি নেমেছে। সেই বৃষ্টির মতোই তার মনের ভেতরও চলছিল তুমুল ঝড়। একদিকে স্নেহার প্রতি তার তীব্র ভালোবাসা আর হারানোর ভয়, অন্যদিকে স্নেহার বিশ্বাসঘাতকতার জন্য জন্মানো প্রচণ্ড ঘৃণা আর রাগ। পজিটিভনেস আর ভালোবাসায় এই দ্বন্দ্বে সে ক্ষত বিক্ষত হচ্ছিল। এই প্রথম আরিয়ান চৌধুরী নিজের আবেগের কাছে নিজেকে এতটা অসহায় অনুভব করলো। সে বুঝতে পারল স্নেহা নামক এই মেয়েটা শুধু তার সম্পত্তি নয়, তার দুর্বলতাও বটে। আর এই দুর্বলতাই হয়তো একদিন তাকে ধ্বংস করে দিবে। দুদিন পর স্নেহার জ্বর ছাড়ল। চোখ খুলে সে নিজেকে তাদের সে বিলাসবহুল ঘরে আবিষ্কার করে অবাক হলো। তার মনে ছিল শুধু সেই অন্ধকার স্বেচ্ছেতে ঘরটার স্মৃতি। সে দুর্বল শরীরে উঠে বসার চেষ্টা করতে আরিয়ান ঘরে প্রবেশ করলো। তার হাতে ছিল স্যুপের বাটি। চুপচাপ শুয়ে থাকো। স্নেহা কিছু না বলে আবার শুয়ে পড়ল। তার মনের ভেতরটা ছিল বিভ্রান্ত। যে লোকটা তাকে জেলখানায় বন্দি করেছিল, সেই আবার তার এতটা সেবা করলো কেন? সে কি কিছুই বুঝতে পারছে না? আরিয়ান তার পাশে বসে নিজের হাতে তাকে স্যুপ খাওয়ানোর চেষ্টা করলো। আমার খিদে নেই। জেদ করো না স্নেহা, তোমার শরীরে শক্তির প্রয়োজন। চুপচাপ খেয়ে নাও। আরিয়ানের কণ্ঠে আদেশের সুর থাকলেও তাতে কোনো কাঠিন্য ছিল না, বরং এক ধরনের অধিকার মেশানো আরতি ছিল। স্নেহা আর না করতে পারল না, নীরবে স্যুপটা খেয়ে নিল। এরপর কয়েকটা দিন আরিয়ান তার ছায়ার সঙ্গী হয়ে রইল। তার খাওয়া, ঘুম, ওষুধ সবকিছু নিজের হাতে দেখভাল করতে লাগলো। সে স্নেহার সাথে তার আগে দুর্ব্যবহার বা আকাশের ফোন কল নিয়ে একটা কথাও বলল না। আরিয়ানের এই নীরবতা আর অপ্রত্যাশিত যত্ন স্নেহার কাছে আরো বেশি রহস্যময় আর অস্বস্তিকর মনে হচ্ছিল। স্নেহা পুরোপুরি সুস্থ হয়ে ওঠার এক সপ্তাহ পর এক সকালে আরিয়ান তার ঘরে এলো। তার চোখে মুখে ছিল এক অদ্ভুত স্থিরতা। আমি ভেবে দেখেছি, এভাবে জোর করে তোমাকে আটকে রেখে কোনো লাভ নেই। তোমার মনটা তো সেই আকাশের কাছেই পড়ে আছে। স্নেহা চমকে আরিয়ানের দিকে তাকালো। সে বুঝতে পারছিল না আরিয়ান কি বলতে চাইছে। আমি এই প্রতিদিনের যুদ্ধ করতে করতে ক্লান্ত স্নেহা। তুমি যদি ওর সাথে দেখা করে শান্তি পাও তবে তাই হোক, আমি তোমাদের দেখা করার ব্যবস্থা করব। কি বলছেন আপনি? আমি আপনার কথা বিশ্বাস করতে পারছি না। এটা নিশ্চয়ই আপনার নতুন কোনো চাল। কোনো চাল নয়, এই ক্যাফের ঠিকানা। আগামীকাল বিকেল 4টায় আকাশ ওখানে তোমার জন্য অপেক্ষা করবে। তুমি গিয়ে ওর সাথে দেখা করতে পারো। আমার ড্রাইভার তোমাকে নিয়ে যাবে আর বাইরে অপেক্ষা করবে। তোমার কাছে 1 ঘন্টা সময় থাকবে। স্নেহার মাথা কাজ করছিল না। যে মানুষটা আকাশের নাম পর্যন্ত সহ্য করতে পারতো না, সে নিজেই তাদের দেখা করার ব্যবস্থা করছে। এটা অসম্ভব। কিন্তু তার মনে এক চিলতে আশার আলো উকি দিল। যদি এটা সত্যি হয়, যদি সে আকাশকে সব খুলে বলার সুযোগ পায়, পালানোর একটা পথ যদি বেরিয়ে আসে। আপনি আমার উপর নজর রাখার জন্য লোক রাখবেন না তো? আমার কথার উপর বিশ্বাস রাখা বা না রাখা তোমার ব্যাপার। আমি শুধু দেখতে চাই যাকে তুমি এত ভালোবাসো সে তোমার জন্য কতটা উপযুক্ত। পরদিন স্নেহার মনে উত্তেজনার ঝড় বইছিল। সে আরিয়ানের দেয়া একটা সাধারণ সেলার কামিজ পরে তৈরি হলো। তার মন বলছিল এটা একটা ফাঁদ। আবার অন্যদিকে আকাশের সাথে দেখা করার তীব্র আকাঙ্ক্ষা তাকে অস্থির করে তুলেছিল। ঠিক সময় ড্রাইভার তাকে নিয়ে গেল নির্দিষ্ট ক্যাফেটার দিকে। এটা শহরের এক অভিজাত এলাকার সুন্দর ছিমছাম একটা ক্যাফে। ড্রাইভার তাকে নামিয়ে দিয়ে বলল, ম্যাডাম, আমি বাইরেই আছি। 1 ঘন্টা পর আপনাকে এখান থেকে নিয়ে যাব। স্নেহা কাপা পায়ে ক্যাফের ভেতরে প্রবেশ করল। একটা প্রাইভেট কেবিনের দিকে ইশারা করে ওয়েটার তাকে পথ দেখিয়ে দিল। পর্দার ওপাশে বসেছিল আকাশ। তাকে দেখার সাথে সাথেই স্নেহার চোখ দুটো জলে ভরে গেল। সে ছুটে গিয়ে আকাশকে জড়িয়ে ধরতে চাইল, কিন্তু আকাশ তাকে আলতো করে ছাড়িয়ে দিয়ে চেয়ারে বসলো। আকাশ, আমি বিশ্বাস করতে পারছি না যে আমি তোমাকে দেখতে পাচ্ছি। আমিও স্নেহা, আমি তোমার জন্য খুব চিন্তায় ছিলাম। ওই লোকটা তোমাকে খুব কষ্ট দিচ্ছে, তাই না? সে কথা আর বলো না। আমি একটা নরকের মধ্যে আছি। তোমাকে সব বলতে হবে। আমাদের এখান থেকে পালাতে হবে আকাশ।
হ্যাঁ হ্যাঁ, আরে আমরা পালাবো, কিন্তু তার আগে সব পরিকল্পনা করতে হবে। আরিয়ান চৌধুরীর থেকে পালানো সহজ কাজ নয়। আচ্ছা, সে নিজে তোমাকে আমার সাথে দেখা করতে পাঠালো, বিষয়টা অদ্ভুত লাগছে না? স্নেহা তাকে সব খুলে বলল, কিন্তু স্নেহা অবাক হয়ে লক্ষ্য করলো আকাশ তার কষ্টের কথা শোনার চেয়ে চৌধুরী মেনশনের ঐশ্বর্য, আরিয়ানের ব্যবসা আর তার জীবনযাত্রা সম্পর্কে জানতে বেশি আগ্রহী। আরে লোকটার তো টাকার অভাব নেই, তোমাকে নিশ্চয়ই অনেক দামি গহনা দিয়েছে। হ্যাঁ দিয়েছি, কিন্তু ওসব দিয়ে কি হবে? আমার মুক্তি দরকার। আরে ওইগুলোই তো আমাদের কাজে লাগবে। নতুন জীবন শুরু করতে অনেক টাকার দরকার। তুমি যখন পালাবে যা পারো সাথে করে নিয়ে আসবে। হ্যাঁ, আরিয়ানের কোনো ক্রেডিট কার্ড বা চেকবুক আনতে পারবে? প্লিজ প্লিজ আনতে পারবে? আকাশের কথায় স্নেহার বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। তার ভালোবাসার মানুষটার মুখে এসব কথা বড্ড বেমানান লাগছিল। তার কি স্নেহার চেয়ে টাকার চিন্তা বেশি? স্নেহা মনকে বোঝালো হয়তো সে তাদের ভবিষ্যতের কথা ভেবেই এতটা বাস্তববাদী হওয়ার চেষ্টা করছে। সময় প্রায় শেষ হয়ে আসছিল। তারা যখন কথা বলতে বলতে কেবিন থেকে বের হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই পাশের টেবিল থেকে একটা ছোট বাচ্চা দৌড়ে এসে আকাশের পা জড়িয়ে ধরল। বাবা, তুমি এখানে? বাবা ডাকটা শুনে স্নেহা যেন জমে গেল। আকাশের মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল, যেন কেউ তার রক্ত শুষে নিয়েছে। স্নেহা বাচ্চাটার পেছন পেছন এগিয়ে আসা মহিলাটার দিকে তাকালো। মহিলার চোখে ছিল আগুন আর তীব্র ঘৃণা। তিনি সরাসরি আকাশের দিকে তাকিয়েছিলেন। তাহলে এই মেয়ের জন্যই তুমি আমার আর আমার সন্তানের ফোন ধরো না? নতুন শিকার জুটিয়েছো? স্নেহা হতভম্ব হয়ে একবার সেই মহিলা, একবার বাচ্চাটা আর একবার আকাশের ফ্যাকাশে মুখের দিকে তাকাতে লাগলো। তার পৃথিবীটা যেন পায়ের তলায় ঘুরতে শুরু করেছে। তার মস্তিষ্ক কোনো কিছুই ঠিকভাবে প্রক্রিয়া করতে পারছিল না। বাবা, শিকার, আমার সন্তান, এই শব্দগুলো হাতুড়ির মতো তার মাথায় আঘাত করছিল। বাবা ছোট্ট শিশুটির মুখ থেকে বের হওয়া এই একটা শব্দ যেন এক মুহূর্তে গোটা ক্যাফের বাতাসকে স্তব্ধ করে দিল। সময় যেন স্নেহার জন্য সেখানেই থেমে গিয়েছিল। তার পৃথিবীটা বন বন করে ঘুরতে শুরু করলো। সে হতভম্ব হয়ে একবার সেই অগ্নিমূর্তি মহিলার দিকে, একবার ভয় বিবর্ণ হয়ে যাওয়া আকাশের দিকে, আর একবার নিষ্পাপ শিশুটির দিকে তাকাচ্ছিল। আকাশ মরিয়া হয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলো। স্নেহা, স্নেহা, তুমি তুমি ওকে বিশ্বাস করো না প্লিজ। ওই মহিলাটা অনেক প্রতারক। আমাকে আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে। আমি ওকে চিনি না। কি? তুমি আমাকে চেনো না আর তোমার সন্তানকে তুমি চেনো না? এই মেয়ের টাকায় চোখ পড়েছে বলে নিজের অতীত অস্বীকার করছো, বেঈমান! মহিলাটি চিৎকার করে কথাগুলো বলছিল। ক্যাফের অন্য সব মানুষ তাদের দিকে তাকিয়েছিল। স্নেহার মনে হচ্ছিল লজ্জায় অপমানে সে মাটির সাথে মিশে যায়। আকাশের মুখের প্রতিটা শব্দ তার কাছে মিথ্যে মনে হচ্ছিল। তার চোখের ভয়, তার তোতলানো কথা, সব কিছুই তার অপরাধের সাক্ষ্য দিচ্ছিল। স্নেহার এতদিনের বিশ্বাস, তার ভালোবাসা, তার স্বপ্ন, সব কিছু এই একটা মুহূর্তে কাঁচের মতো ঝনঝন করে ভেঙে পড়ছিল। তার কানে আর কোনো শব্দ ঢুকছিল না। ঠিক সেই মুহূর্তে যখন পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল, দুজন দীর্ঘদেহী স্যুট পরা লোক যেন মাটি ফুঁড়ে উদয় হলো। তাদের একজন শান্তভাবে সেই মহিলাকে বলল, ম্যাডাম, আপনার সাথে আমাদের স্যারের কিছু কথা আছে, দয়া করে বাইরে আসুন। অন্যজন স্নেহার পাশে বসে অত্যন্ত বিনীতভাবে বলল, ম্যাম, স্যার গাড়িতে আপনার জন্য অপেক্ষা করছে, চলুন। স্নেহা কোনো যন্ত্রের মতো লোকটিকে অনুসরণ করলো। তার নিজের হাঁটার বা চিন্তা করার মতো কোনো শক্তি অবশিষ্ট ছিল না। সে একবারও পেছন ফিরে আকাশের দিকে তাকালো না। তার মনে হচ্ছিল সে একটা দুঃস্বপ্নের জগৎ থেকে বেরিয়ে আসছে, যে এতদিন তার কাছে বাস্তব ছিল। গাড়ির দরজা খুলতে সে দেখলো আরিয়ান জানালার বাইরে তাকিয়ে বসে আছে। তার মুখে কোনো ভাবান্তর নেই, যেন সে সবকিছু আগে থেকেই জানতো। স্নেহা গাড়িতে ওঠার পর থেকে চৌধুরী মেনশন পৌঁছানো পর্যন্ত দীর্ঘ পথটুকু এক অসহনীয় দম বন্ধ করা নীরবতার মধ্যে কাটালো। আরিয়ান একটা কথা বলল না, একবারের জন্য স্নেহার দিকে তাকালো না। তার এই নীরবতা স্নেহার কাছে হাজারটা অপমানসূচক কথার চেয়েও বেশি যন্ত্রণাদায়ক মনে হচ্ছিল। এই নীরবতায় যেন চিৎকার করে বলছিল, আমি তোমাকে বলেছিলাম, আমি সঠিক ছিলাম। স্নেহার মনে হচ্ছিল তার ভেতরটা ফাঁকা হয়ে গেছে।
কান্নার শক্তিটুকু সে হারিয়ে ফেলেছে। তার মাথায় শুধু ঘুরছিল আকাশ তাকে ঠকিয়েছে। তার ভালোবাসা, তার অপেক্ষা, তার আত্মত্যাগ সব কিছুই ছিল এক বিরাট প্রহসন। গাড়িটা মেনশনের সামনে এসে থামতেই স্নেহা দ্রুত নেমে নিজের ঘরের দিকে ছুটে গেল। দরজা বন্ধ করে সে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে পড়ল। আর ঠিক তখনই এতক্ষণ ধরে চেপে রাখা আবেগের বাঁধটা ভেঙে গেল। প্রথমে অস্ফুট গোঙানি, তারপর সেই গোঙানির রূপ নিল কান্নায়, আর কান্নাটা পরিণত হলো এক তীব্র চিৎকারে। সে চিৎকার করছিল তার নিজের বোকামির জন্য, তার অন্ধ বিশ্বাসের জন্য, তার ভেঙে যাওয়ার স্বপ্নের জন্য। তার ভালোবাসা তাকে প্রতারণা করেছে। এর চেয়ে বড় অপমান আর যন্ত্রণা আর কিছুই হতে পারে না। সে হাতের কাছে থাকা ফুলদানিটা তুলে নিয়ে দেয়ালে ছুঁড়ে মারল। কাঁচ ভাঙার ঝনঝন শব্দে তার ভেতরে যন্ত্রণাটা যেন আরো বেড়ে গেল। সে ঘরের জিনিসপত্র তছনছ করতে লাগলো। ড্রেসিং টেবিলের আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে তার নিজের উপরই ঘৃণা হলো। এই সেই মেয়ে যে এই প্রতারক লোকটার জন্য আরিয়ানের মতো একটা মানুষকে ঘৃণা করে এসেছে। ঘরের বাইরে দরজার ওপাশে আরিয়ান চুপচাপ দাঁড়িয়েছিল। ভেতরের প্রতিটা ভাঙচুরের শব্দ, স্নেহার কান্নার প্রতিটা আওয়াজ তার কানে আসছিল। তার বুকের ভেতরটাও মোচড় দিচ্ছিল। কিন্তু সে জানতো এই মুহূর্তে স্নেহার একা থাকাটা খুব দরকার। এই ঝড়টা স্নেহাকে একাই সামলাতে হবে। এই বিশ্বাসভঙ্গের যন্ত্রণাটা ভেতর থেকে বের করে না দিতে পারলে সে কোনো দিন স্বাভাবিক হতে পারবে না। অনেকক্ষণ পর যখন ভেতরের সব শব্দ থেমে গেল, শুধু চাপা কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল, তখন আরিয়ান নিঃশব্দে ঘরের দরজাটা খুলল। স্নেহা মেঝেতে বসেছিল, চারপাশ ভাঙা কাচের টুকরা। তার হাতটা সামান্য কেটে গিয়ে রক্ত পড়ছে। সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। সে শুধু শূন্য দৃষ্টিতে সামনে তাকিয়ে আছে। আরিয়ান কোনো কথা না বলে ঘরের ভেতরে থাকা মিনিবারের ভেতর থেকে একটা ফার্স্ট এড বক্স আর এক গ্লাস পানি নিয়ে এলো। সে ফার্স্ট এড বক্স আর পানির গ্লাসটা স্নেহার পাশে সামান্য নাগালের দূরত্বে রেখে দিল। স্নেহা তার উপস্থিতি টের পেয়েও মুখ তুলে তাকালো না। হাতটা পরিষ্কার করে ওষুধ লাগিয়ে নিও। স্নেহা কোনো জবাব দিল না। আরিয়ান আর দাঁড়ালো না। সে ঘুরে দরজার দিকে এগিয়ে গেল, কিন্তু দরজা থেকে বের হয়ে আগে সে একবার থামলো। তোমার পুরানো জীবনটা আজ শেষ হয়ে গেল স্নেহা। কান্নাকাটি যা করার আজ রাতেই করে শেষ করে ফেলো, কারণ আগামীকাল থেকে তোমার নতুন জীবন শুরু হবে। এই বলে আরিয়ান ঘর থেকে বেরিয়ে গেল। তার কথায় কোনো সহানুভূতি ছিল না, ছিল বাস্তবতার এক কঠিন চপেটাঘাত। কিন্তু স্ট্রেঞ্জলি এই কঠিন কথাগুলো যেন স্নেহার হুঁশ ফেরালো। সে ভাঙা আয়নার টুকরোতে নিজের রক্তাক্ত অশ্রুসিক্ত মুখের দিকে তাকালো। আরিয়ানের কথাই ঠিক, তার পুরোটা আমিটা আজ মরে গেছে। পরদিন সকালে স্নেহা যখন ঘুম থেকে উঠল, তার চোখ মুখ খোলা, কিন্তু ভেতরের ঝড়টা অনেকটাই শান্ত। সে তৈরি হয়ে ধীর পায়ে আরিয়ানের স্টাডি রুমের দিকে এগিয়ে গেল। আরিয়ান সেখানে বসে ল্যাপটপে কাজ করছিল। স্নেহার পায়ের শব্দে সে মুখ তুলে তাকালো। আপনি সব জানতেন, তাই না? আরিয়ান তার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর কোনো কথা না বলে তার ডেস্কের ড্রয়ার থেকে একটা মোটা ফাইল বের করে স্নেহার দিকে এগিয়ে গেল। আমি শুধু জানি না স্নেহা, আমি প্রমাণ ছাড়া কথা বলি না। ফাইলটার উপরে বড় করে লেখা ছিল আকাশ আহমেদ, একটি তদন্ত। স্নেহার হাত কাঁপছিল। সে জানে এই ফাইলের ভেতরে যা আছে তা তার শেষ অংশটুকু ধ্বংস করে দিবে, কিন্তু সত্যটা তার জানা দরকার। তার জানা দরকার সে কতটা অন্ধ ছিল। সে কাঁপা কাঁপা হাতে ফাইলটা স্পর্শ করলো। তার জীবনের সবচেয়ে কঠিন সত্যটা এখন তার সামনে উন্মোচিত হওয়ার অপেক্ষায়। আরিয়ানের বাড়িয়ে দেওয়া ফাইলটার দিকে তাকিয়ে স্নেহার মনে হচ্ছিল ওটা কোনো সাধারণ ফাইল নয়, যেন একটা বিষাক্ত সাপ। ওটাকে স্পর্শ করলেই ওর বিষাক্ত ছোবল স্নেহার এতদিনের বিশ্বাস আর ভালোবাসার মৃতদেহটাকে শেষবারের মতো নীল করে দেবে। তবু এক অদম্য জেদ তাকে পেয়ে বসলো। সত্য যতই যন্ত্রণাদায়ক হোক, তাকে এর মুখোমুখি হতেই হবে। সে ফাইলটা টেনে নিয়ে আরিয়ানের সামনে সোফায় বসে প্রথম পাতাটা খুলল। প্রথম পাতাতেই ছিল আকাশ আর গতকাল ক্যাফেতে দেখা সেই মহিলাটির বিয়ের কাবিননামার একটা ফটোকপি। বিয়ের তারিখটা দেখে স্নেহার বুকের ভেতরটা হিম হয়ে গেল 3 বছর আগে। তার মানে আকাশের সাথে যখন স্নেহার ভালোবাসার সম্পর্ক শুরু হয়, তার অনেক আগে থেকেই আকাশ বিবাহিত ছিল। পরের পাতাগুলোতে ছিল তাদের দুজনের বিভিন্ন অনুষ্ঠানের ছবি, তাদের সন্তানের জন্ম সনদ। স্নেহা যত পাতা উল্টাচ্ছিল, ততই যেন একটা একটা করে চর তার গালে এসে পড়ছিল। ফাইলের পরবর্তী অংশে ছিল আকাশের আর্থিক লেনদেনের বিবরণী।
বিভিন্ন মানুষের কাছ থেকে নেওয়া ধার, শোধ না করা লোন, এমনকি আরো কয়েকজন মেয়ের সাথে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার কিছু প্রমাণও ছিল। সবকিছুর শেষে ছিল একটি বিস্তারিত রিপোর্ট, যেখানে লেখা ছিল আকাশ কিভাবে পরিকল্পিতভাবে ধনী পরিবারের মেয়েদের টার্গেট করে, এবং স্নেহা ছিল তার সবচেয়ে বড় শিকার, কারণ স্নেহার মাধ্যমে সে আরিয়ান চৌধুরীর সম্পত্তির অংশীদার হওয়ার স্বপ্ন দেখছিল। প্রতিটা শব্দ, প্রতিটা প্রমাণ স্নেহার চোখ দিয়ে তার হৃদয়ে প্রবেশ করেছিল আর ভেতরটাকে ক্ষত বিক্ষত করে দিচ্ছিল। তার মনে হচ্ছিল তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। ভালোবাসা নয়, সে এতদিন একটা নোংরা চক্রান্তের শিকার ছিল। যে মানুষটাকে সে তার জীবনের নায়ক ভেবেছিল, সে আসলে ছিল এক নিকৃষ্ট খলনায়ক। ফাইলটা পড়া শেষ করে স্নেহা যখন মুখ তুলল, তার চোখে আর এক ফোঁটাও জল ছিল না। কান্নারাও যেন এই নিদারুণ প্রতারণায় শুকিয়ে গিয়েছিল। তার দৃষ্টি ছিল শূন্য, আবেগহীন। কফি খাবে? আরিয়ানের এই শান্ত স্বাভাবিক প্রশ্নটা স্নেহার কাছে চরম অস্বাভাবিক মনে হলো। যেন কিছুই হয়নি, যেন স্নেহার পৃথিবীতে এইমাত্র ভেঙে চুরমার হয়ে যায়নি। আপনি আপনি এসব কিছু আগে থেকেই জানতেন? সেদিন আমাকে ওই ঘরে আটকে রেখেছিলেন তার আগেও? হ্যাঁ। তাহলে তাহলে আমাকে বলেননি কেন? কেন আমাকে ওই দিন ওর সাথে দেখা করতে পাঠালেন? আমাকে এত অপমানিত হতে দিলেন, এতটা যন্ত্রণা পেতে দিলেন? আরিয়ানের এবার ল্যাপটপটা বন্ধ করলো। সে চেয়ার ঘুরিয়ে সরাসরি স্নেহার দিকে তাকালো। তার চোখে কোনো উপহাস ছিল না, ছিল এক গভীর তীক্ষ্ণ দৃষ্টি। কারণ আমি যদি তোমাকে এই ফাইলটা তখন দেখাতাম, তুমি কি বিশ্বাস করতে? তুমি এটাকে আমার নতুন কোনো চাল, আমার ষড়যন্ত্র বলে উড়িয়ে দিতে। তুমি ভাবতে আমি তোমার আর আকাশের সম্পর্ক ভাঙার জন্য এসব মিথ্যে তৈরি করেছি, তাই না? স্নেহা কোনো উত্তর দিতে পারল না, কারণ আরিয়ান 100% সত্যি কথা বলেছে। সে সত্যি তাই ভাবত। কিছু সত্য মানুষকে নিজের চোখে দেখতে হয় স্নেহা, কিছু যন্ত্রণা মানুষকে নিজে ভোগ করতে হয়। আমি তোমাকে সত্যটা বলতে পারতাম, কিন্তু বিশ্বাসটা তোমাকে নিজের ভেতর থেকেই অর্জন করতে হতো। আমি তোমাকে সেই সুযোগটা দিয়েছি। আমি চেয়েছিলাম তুমি নিজের চোখে দেখো তোমার স্বপ্নের রাজকুমার আসলে কেমন মানুষ। আমি চেয়েছিলাম তুমি নিজের কানে শোনো তার কাছে তোমার ভালোবাসার চেয়ে টাকার দাম অনেক বেশি। আরিয়ানের প্রতিটি কথা ছিল যুক্তিপূর্ণ এবং নির্মমভাবে সত্য। তার এই কাজটা ছিল নিষ্ঠুর, কিন্তু এর পেছনে যে একটা কঠিন বাস্তবতা লুকিয়েছিল, সেটা স্নেহা অস্বীকার করতে পারল না। সে আরিয়ানের কাছ থেকে সহানুভূতি বা সান্ত্বনা আশা করেনি, কিন্তু তার এই যুক্তির কাছে সে সম্পূর্ণভাবে পরাজিত হয়ে গেল। আপনি কি চান? মানে? আমার জীবনের সবচেয়ে বড় দুর্বলতা তো এখন শেষ। আমি তো এখন আপনার হাতের পুতুল। যা বলবেন তাই শুনবো, কোনো প্রতিবাদ করব না। এবার তো আপনি খুশি? এটা তো আপনি চেয়েছিলেন। স্নেহার কণ্ঠে ছিল তীব্র অভিমান আর কষ্ট। তার কথা শুনে আরিয়ানের চোয়াল শক্ত হয়ে গেল। সে উঠে দাঁড়িয়ে স্নেহার সামনে এসে দাঁড়ালো। আমি তোমাকে পুতুল বানাতে চাইনি স্নেহা, আমি চেয়েছিলাম তুমি আমার স্ত্রী হও। পুতুল প্রতিবাদ করে না, ভালোবাসতেও পারে না। আমি চেয়েছিলাম তুমি অতীতকে পেছনে ফেলে বর্তমানকে গ্রহণ করো। আরিয়ানের কথাগুলো স্নেহার ভেতরটা নাড়িয়ে দিল। লোকটার ভালোবাসার প্রকাশ করার পদ্ধতি হয়তো ভুল, হয়তো নিষ্ঠুর, কিন্তু তার কথার মধ্যে যে একটা তীব্র আবেগ লুকিয়ে আছে, সেটাই প্রথমবার স্নেহা অনুভব করলো। সে আর কোনো কথা না বলে ফাইলটা হাতে নিয়ে নিজের ঘরের দিকে চলে গেল। সেই রাতটা ছিল স্নেহার জীবনের এক নতুন মোড়। সে তার অতীতকে বিদায় জানাচ্ছিল। সে আকাশের দেওয়া প্রতিটা স্মৃতি, প্রতিটা উপহার, প্রতিটা ছবি নিজের হাতে নষ্ট করে দিল। এই যন্ত্রণাটা ছিল মুক্তির, একটা বিষাক্ত অধ্যায় থেকে বেরিয়ে আসা যন্ত্রণা। সে কাঁদছিল, কিন্তু এবার তার কান্নাটা ছিল নিজেকে শুদ্ধ করার জন্য। আগুনের পুড়ে যেমন খাঁটি সোনা হয়, তেমনই বিশ্বাসভঙ্গের আগুনে পুড়ে স্নেহা যেন এক নতুন মানুষে পরিণত হচ্ছিল। সে বুঝতে পারছিল তার পুরনো জীবন শেষ, কিন্তু তার নতুন জীবনটা কেমন হবে? আরিয়ান চৌধুরীর স্ত্রী হিসেবে তার ভবিষ্যৎ কি? সে কি কোনোদিনও এই মানুষটাকে বুঝতে পারবে, ভালোবাসতে পারবে, নাকি বাকি জীবনটা একটা আপোষ করেই কাটিয়ে দিতে হবে? হাজারো প্রশ্ন তার মনে ভিড় করেছিল, কিন্তু কোনোটারই উত্তর তার জানা ছিল না। এদিকে আকাশ নামক অধ্যায়টি জীবন থেকে মুছে ফেলার পর কয়েকটা দিন যেন এক ভারী নিঃসীম কুয়াশার মধ্যে কাটল স্নেহা। তার পৃথিবীটা ছোট হয়ে গিয়েছিল, শোবার ঘরের ব্যালকনির সীমিত গণ্ডির মধ্যে। সে আর চিৎকার করতো না, প্রতিবাদ করতো না, এমনকি কাঁদতও না। তার ভেতরটা এতটাই ফাঁকা হয়ে গিয়েছিল যে কোনো আবেগই সেখানে আর জায়গা খুঁজে পাচ্ছিল না। আরিয়ান তার চারপাশে ঘুরতো এক নীরব ছায়ার মতো। তাদের মধ্যে যেটুকু কথা হতো তা ছিল প্রয়োজনের খাতিরে। খাবার দেওয়া হয়েছে,
ওষুধটা খেয়ে নিও। আরিয়ানের জন্য এই পরিস্থিতিটা ছিল সম্পূর্ণ নতুন এবং অপ্রত্যাশিত। সে স্নেহার বিদ্রোহ, তার ঘৃণা, তার রাগের সাথে লড়াই করতে প্রস্তুত ছিল, কিন্তু এই নিস্তেজ প্রাণহীন নীরবতার সাথে কিভাবে লড়তে হয় তা তার জানা ছিল না। সে এক বিকেলে ঘরে ঢুকে দেখল স্নেহা ব্যালকনিতে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে। বৃষ্টিতে তার শাড়ির আঁচল ভিজে একাকার, কিন্তু সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। এমনভাবে দাঁড়িয়ে আছে যেন সে কোনো পাথরের মূর্তি। ভেতরে এসো স্নেহা, ঠান্ডা লেগে যাবে। স্নেহা কোনো জবাব না দিয়ে ঠিক এভাবেই দাঁড়িয়ে রইল। আরিয়ান এবার এগিয়ে এসে তার হাত ধরে তাকে ভেতরে নিয়ে এলো। স্নেহা কোনো বাধা দিল না, একটা পুতুলের মতো তার সাথে চলে এলো। এই বাধা না দেয়াটা আরিয়ানের বুকে তীরের মতো বিঁধল। সে চেয়েছিল স্নেহা ঝটকা দিয়ে তার হাত ছাড়িয়ে দিক, চিৎকার করে বলুক আমাকে স্পর্শ করবেন না, কিন্তু এই নিঃশব্দ আত্মসমর্পণ ছিল পরাজয়ের চেয়েও ভয়ঙ্কর। কি সমস্যা তোমার? কেন এমন করছো? কেমন করছি? আমি তো আপনার নির্দেশ মতোই চলছি, চুপচাপ আছি, কোনো অভিযোগ করছি না। আর কি করতে হবে আমাকে? আমি তোমাকে জীবন্ত লাশ হয়ে থাকতে বলিনি। আমি চেয়েছিলাম তুমি স্বাভাবিক হও। স্বাভাবিক? কোনটা স্বাভাবিক আরিয়ান সাহেব? খাঁচায় বন্দি একটা পাখির জন্য কোনটা স্বাভাবিক আচরণ? মুক্তির জন্য ডানা ঝাপটানো, নাকি ভবিষ্যৎকে মেনে নিয়ে চুপচাপ বসে থাকা? আমি তো দুটোই চেষ্টা করে দেখলাম। প্রথমটায় আপনি আমাকে শাস্তি দিয়েছেন, আর দ্বিতীয়টায় আপনি অস্থির হচ্ছেন। আপনি বলুন আমাকে ঠিক কি করতে হবে? স্নেহারের প্রশ্নে আরিয়ানের কাছে কোনো উত্তর ছিল না। সে প্রথমবার বুঝতে পারল সে আকাশের কাছ থেকে স্নেহাকে ছিনিয়ে নিতে পেরেছে ঠিকই, কিন্তু স্নেহার ভেতরে সে আগুনটাকেও সে নিভিয়ে দিয়েছে। যে তেজ, যে স্পর্ধা দেখে সে প্রথমবার স্নেহার প্রতি আকৃষ্ট হয়েছিল, সেই তেজটাই আজ অনুপস্থিত। সে এক শূন্য খোলসকে জয় করেছে, তার স্নেহাকে নয়। এই উপলব্ধিটা আরিয়ানের ভেতরটাকে নাড়িয়ে দিল। এরপর দুদিন আরিয়ান বাড়িতে থেকেও স্নেহার সামনে আসেনি। সে নিজের স্টাডি রুমে নিজেকে প্রায় বন্দি করে রেখেছিল। সে ভাবছিল তার পরবর্তী পদক্ষেপ কি হবে। জোর করে, শাসন করে বা উপহার দিয়ে যে এই মেয়েটার মন পাওয়া যাবে না তা সে বুঝে গিয়েছিল। তাকে এমন কিছু করতে হবে যা স্নেহার ভেতরের সেই হারিয়ে যাওয়া সত্তাটাকে আবার জাগিয়ে তুলতে পারে। তৃতীয় দিন সকালে নাস্তার টেবিলে আরিয়ান এক নতুন প্রস্তাব নিয়ে এলো। আমি তোমার বাবার কোম্পানিটা পুরোপুরি নিজের অধীনে নিয়ে এসেছি। সমস্ত দেনা শোধ করে নতুন করে মূলধন বিনিয়োগ করেছি। কোম্পানি এখন স্থিতিশীল। স্নেহা চুপচাপ তার কথা শুনছিলেন। এসব খবরে তার মধ্যে কোনো প্রতিক্রিয়া হলো না। আমাদের কোম্পানির একটা চ্যারিটি উইং আছে, চৌধুরী ফাউন্ডেশন। আমরা অনেকগুলো স্কুল আর অনাথ আশ্রম চালাই। আমি চাই তুমি এই ফাউন্ডেশনের দায়িত্ব নাও। প্রস্তাবটা শুনে স্নেহা চমকে মুখ তুলে তাকালো। তার শূন্য চোখে প্রথমবারের মতো বিস্ময়ের ছাপ দেখা গেল। আপনি আমাকে অফিসার কাজ করতে বলছেন? হ্যাঁ, তুমি সারাদিন এই বাড়িতে একা একা বসে থেকে কি করবে? এর চেয়ে ভালো তুমি যদি কোনো গঠনমূলক কাজে নিজেকে ব্যস্ত রাখো। তোমার নিজের একটা পরিচয় তৈরি হবে, তুমি বাইরে বের হতে পারবে, মানুষের সাথে মিশতে পারবে। আর আপনার অদৃশ্য প্রহরীরা আমার চারপাশে ঘুরতে থাকবে, তাই তো? তোমার নিরাপত্তার প্রয়োজন আছে স্নেহা, সেটা আমি উপেক্ষা করতে পারবো না, কিন্তু আমি তোমার কাজে হস্তক্ষেপ করব না। ফাউন্ডেশনের সমস্ত সিদ্ধান্ত তুমি একাই নেবে, তোমার উপর আমার পূর্ণ বিশ্বাস আছে। স্নেহার মাথা কাজ করছিল না। এই প্রস্তাবটা ছিল এক ঝলক মুক্ত বাতাসের মতো, এই সোনার খাঁচা থেকে বের হওয়ার একটা সুযোগ। কিন্তু সে আরিয়ানকে বিশ্বাস করতে পারছিল না। এটা কি তার নতুন কোনো চাল, তাকে নিয়ন্ত্রণের আরো আধুনিক কোনো কৌশল? কেন করছেন এসব? আমাকে নিয়ে আপনার নতুন কি পরিকল্পনা? স্নেহার সরাসরি প্রশ্নে আরিয়ানের মুখে কোনো বিরক্তি দেখা গেল না। সে স্নেহার চোখের দিকে সরাসরি তাকালো। তার দৃষ্টিতে ছিল এক অদ্ভুত তীব্রতা, যা স্নেহা আগে কখনো দেখেনি। কোনো পরিকল্পনা নয় স্নেহা, আমি শুধু আমার স্ত্রীর চোখে আবার আগে সে আগুনটা দেখতে চাই, যে আগুনটা দেখে আমি তাকে প্রথমবার পছন্দ করেছিলাম। এই নিস্তেজ শূন্য দৃষ্টিটা নয়। আরিয়ানের এই অপ্রত্যাশিত স্বীকারোক্তি স্নেহার বুকের ভেতরটা কাঁপিয়ে দিল। লোকটা তাহলে শুধু তার শরীর বা তার পরিচয়ের উপর আধিপত্য চায়নি, সে চেয়েছিল তার সেই বিদ্রোহী সত্তাটাকেও, যে সত্তাটাকে সে নিজেই তিলে তিলে শেষ করে দিয়েছে। আরিয়ানের এই জটিল রূপ স্নেহার কাছে এক দুর্বোধ্য দাহাদার মতো মনে হলো। সে কি এর প্রস্তাবে রাজি হবে? এই সীমিত স্বাধীনতাটুকু কি তার জন্য নতুন কোনো ফাঁদ, নাকি সত্যি এক নতুন জীবনের সূচনা? স্নেহা কোনো উত্তর দিতে পারল না, শুধু আরিয়ানের চোখের দিকে তাকিয়ে তার ভেতরের আসল মানুষটাকে খোঁজার চেষ্টা করতে লাগলো। অনেক ভাবনার পর স্নেহা আরিয়ানের প্রস্তাবে রাজি হয়ে গেল।
তার মনে ভয় ছিল, সন্দেহ ছিল, কিন্তু তার চেয়েও বেশি ছিল এই দম বন্ধ করা জীবন থেকে বাইরে বের হওয়ার তীব্র আকাঙ্ক্ষা। তার মনে হলো কাজ নিয়ে ব্যস্ত থাকলে হয়তো সে তার অতীতকে এবং বর্তমানের যন্ত্রণাগুলোকে কিছুটা হলেও ভুলতে পারবে। প্রথম দিন অফিসে যাওয়ার সময় স্নেহার ভেতরটা উত্তেজনায় আর ভয়ে দুরু দুরু করছিল। আরিয়ানের দেয়া গাড়িটা যখন তাকে চৌধুরী টাওয়ারের সামনে নামিয়ে দিল, তখন সে বিশাল বিল্ডিংটার দিকে তাকিয়ে নিঃশ্বাস নিল। আরিয়ানের সাম্রাজ্য সত্যিই আকাশ ছোঁয়া। ফাউন্ডেশনের অফিসটা ছিল বিল্ডিংয়ের 10ম তলায়, সুন্দর করে